20,000 প্রশ্নপত্রের প্র্যাকটিস, 5 জায়গায় পরীক্ষা এবং 10 বার রিভিশন দেওয়া, এরকম গল্প আমরা অনেকে শুনি। মেডিকেল ভর্তি পরীক্ষা আমরা অনেকে মনে করি হয়তো এভাবেই চান্স হয়। হ্যাঁ, কিছু কিছু শিক্ষার্থী হয়তো এরকম করেও, কেউ কেউ হয়তো বলেও, কিন্তু আমার তোমার মতো সাধারণ শিক্ষার্থীর পক্ষে কি আসলেই এত কিছু করা সম্ভব হয়? উত্তর হচ্ছে কোনোভাবেই নাই। বরঞ্চ একটা সাধারণ শিক্ষার্থী যদি ভুলভাবে রিভিশন দেয় তাহলে তার জন্য রিভিশন ইকুয়াল টু কনফিউশন। সে যত বেশি রিভিশন দিবে সে আসলে মেডিকেল ভর্তি পরীক্ষা তত বেশি খারাপ করবে। আজকের এই ভিডিওতে আমি তোমাকে বলবো কি কি ভুলগুলো আমরা করছি রিভিশনের সময় এবং সে ভুলগুলো এড়িয়ে আসলে কিভাবে এখন সঠিকভাবে এই সময়টাকে কাজে লাগানো যায়, রিভিশন দিয়ে রাখা যায়। প্রথমে একটা কথা চিন্তা করো। দেখো, একটা শিক্ষার্থী একটা প্রশ্ন এমসিকিউ দাগাইতে পারলো, সেটা একবার পড়ে পারুক আর 10 বার পড়ে পারুক, এটাতে কোনো ডিফারেন্স মেক করে না মেডিকেল ভর্তি পরীক্ষায়। এই জন্য এত বিশাল সিলেবাস, বরঞ্চ ভালোভাবে পড়ে সঠিক উত্তরটা দেওয়া এখানে গুরুত্বপূর্ণ। কতবার রিভিশন দিয়ে এসেছো, কত হাজার প্রশ্ন প্র্যাকটিস করে এসেছো, এটা আসলেই এখানে কোনো দর্তব্য বিষয়ই না। এটা যদি আমাদের ক্লিয়ার হয় তাহলেই আমরা বুঝতে পারবো যে আমরা কোন কোন বিষয়গুলো আসলে ভুল করছি। প্রথমে আমরা সময় বন্টন জানতেছি না, এটা অনেক শিক্ষার্থী করছে। বায়োলজি পছন্দ হচ্ছে, বারবার বায়োলজি, ফিজিক্স পছন্দ হচ্ছে, বারবার ফিজিক্স, কেমিস্ট্রি। অনেকে ইংরেজিকে একবারও পড়া শেষ করছে না, অথচ বায়োলজি 3 বার রিভিশন দিয়ে ফেলছে। অনেকে স্টার্টিং করে আবারও ফিজিক্স দিয়ে, অনেকে স্টার্টিং করে আবারও কেমিস্ট্রি দিয়ে, তবে বেশিরভাগ শিক্ষার্থী করে বায়োলজি দিয়ে। অর্থাৎ এমন ব্যাপারটা যে রিভিশন দিতে হলেই আবার বায়োলজি দিয়ে শুরু করতে হবে। কেন? তুমি ফিজিক্স পড়েছো, ফিজিক্স দিয়ে কেন শুরু করতে পারবা না? কেমিস্ট্রি পড়েছো, বরং কেমিস্ট্রি দিয়ে তোমার শুরু করা উচিত। অনেকখানে বেশিরভাগ জায়গাতে পরীক্ষাও শুরু হয় শুধুমাত্র এই বায়োলজি দিয়ে। আমরা তোমাদেরকে যেরকম করি যে রসায়ন দিয়ে পরীক্ষা শুরু করব, তাতে কি সমস্যা হয়েছে? আমাদের বরঞ্চ রিভিশনের জন্য সময় বন্টনটা শেখা জরুরি, যে আমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, জিকে পর্যাপ্ত পরিমাণে প্রত্যেকটি বিষয়ে আমাকে সময় দিতে হবে। প্রত্যেকটি মার্কের গুরুত্ব আছে। শুধুমাত্র বায়োলজি পড়ে এখানে 30-এ 30 পেলে হবে না, বাকি যে 70 মার্ক আছে সেখানেও তোমাকে 50 তুলে আনতে হবে, সেটা যেন মাথায় থাকে। সেকেন্ড হচ্ছে জানা তথ্য বারবার পড়া। এটা তো আরও বেশি শিক্ষার্থীরা এটাই করে, তারা রিভিশন ভাবে মনে করে ওই পয়েন্টগুলো বারবার পড়া, যে এটি হচ্ছে হ্যাপ্লয়েড কোষ, এটি ডিপ্লয়েড কোষ, এটি নগ্নবীজের বৈশিষ্ট্য, এটি আবৃতবীজের বৈশিষ্ট্য। ভর্তি পরীক্ষা এইভাবে দিবে না, ভর্তি পরীক্ষা এইভাবে প্রশ্ন হবে না। তাহলে তুমি যেটা জানো শতভাগ শিওর, এরকম 50টা প্রশ্ন তুমি এখন পড়লেও পারবা, রিভিশন দিলেও পারবা, না দিলেও পারবা। তুমি আসলে তোমার সময়টা নষ্ট করছো শুধুমাত্র একই তথ্য যেগুলো তুমি শতভাগ শিওর, শতভাগ পারো সেগুলো পড়ে। কেন তুমি যে তথ্যগুলো জানো, যেগুলো তোমার পরীক্ষা কোনোভাবেই ভুল হবে না, সেগুলো কেন বারবার পড়ছো? এটা অনেক শিক্ষার্থী করছে। গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, জরুরি টপিকগুলো বাদ দিয়ে একই বোরিং টপিক, জানা তথ্যগুলো যেটা সহজ সেই অধ্যায়গুলো বারবার পড়ে যাচ্ছে। দেখা গেল কোষ রসায়ন পড়েছে 3 বার, অথচ জৈব রসায়ন একবারও পড়া হয়নি তার। রুল নয়, উদাহরণ মুখস্থ করে, জাস্ট চোখ বন্ধ করে উদাহরণ মুখস্থ করে, ভাইয়ারা দাগিয়ে দেয় সেও মুখস্থ করে যাচ্ছে। যখন তুমি প্রাইমারি আর সেকেন্ডারি পদার্থ, এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড কেন বলা হয়, কি কারণ, সেটা না জেনে শুধুমাত্র মুখস্থ করবা, তুমি আসলে পরীক্ষায় কনফিউশনে পড়ে যাবা। হ্যাঁ, একটা শর্টকাট শিখবা, সি থাকলে প্রাইমারি, না থাকলে সেকেন্ডারি, কিন্তু পরীক্ষার হলে দেখবা যে এমন উদাহরণ দিয়েছে যেটা এই রুলটাকে ব্যতিক্রম করে দেয়। ইংলিশে তো এটা অনেক বেশি হয়, যে জানা রুলগুলোই আবার ব্যতিক্রম করে দেয়, তাহলে শুধুমাত্র মুখস্থ উদাহরণ পড়া জরুরি না, যেটা শুধু উদাহরণ পড়লে তুমি পরীক্ষায় কনফিউশনে পড়ে যাবে এবং অনেকাংশেই ভুল উত্তর করে ফেলবা, যদি না তুমি এটার ভিতরের রুলটা না জানো যে কেন এটা হয় আর কেন এটা হয় না। অধিক প্রশ্নে পরীক্ষা ভাইয়া, 5 জায়গায় পরীক্ষা দেয়, বিজ্ঞাপনে 20,000 প্রশ্ন পরীক্ষা, প্রত্যেকটা অধ্যায়ে 10,000 প্রশ্ন করে পরীক্ষা নিবে তোমাদেরকে, তোমরাও পরীক্ষা দাও, কি দরকার? দেখো ভাইয়া, কোয়ালিটি এবং কোয়ান্টিটির মধ্যে একটা ব্যালেন্স করতে হবে। 100টা প্রশ্ন যদি জীববিজ্ঞান প্রত্যেকটা অধ্যায় করে নেয়, এনাফ। রসায়নে যদি 150টা প্রশ্ন মোটামুটি দেয়, পুরো অধ্যায় সুন্দর করে কাভার হয়। হাইস্ট ধরো 200টা প্রশ্ন, তাহলে এক অধ্যায়ে 200টা প্রশ্ন পড়াই তোমার জন্য যথেষ্ট। তুমি সেটা না করে তুমি একই প্রশ্নের ক একবার, খ একবার, কোনটি নগ্নবীজি নয়, কোনটি নগ্নবীজি, এর উদাহরণ 4টা চেঞ্জ করে দিচ্ছে। তাহলে এইটা একই জিনিস 10 বার পড়ার তোমার লাভটা কি হচ্ছে? আসলে তুমি সময়টা বেশি পরিমাণে নষ্ট করছো অযথায়, যেটা তুমি পরে বুঝতে পারবা। অনেকেই মনে করছি আমরা যে পরিশ্রমী বোধহয় সফলতা, এই যে বললাম মানে হলো সব কিছু মেজার করে পরিশ্রম দিয়ে। উত্তর হচ্ছে না,
তুমি অনেক বেশি পরিশ্রমী হতেই পারো, কিন্তু সবসময় এভাবে সফলতা আসবে না। সবসময় পরিশ্রম করেই সফলতা আসে না। সফলতার অনেকগুলো ভালো খারাপ অনেকগুলো ডাইমেনশন আছে। তোমার ব্যবহার, তোমার চালচলন থেকে এভরিথিং আমি মনে করি তোমার সফলতার পেছনে দেয়। এই যে ভর্তি পরীক্ষা দিবা, কি মন মানসিকতা নিয়ে দিচ্ছ, কতটা ধৈর্য ধরে দিতে পারবা, কতটা মনোযোগ দিয়ে দিতে পারবা, সেটার উপর অনেকাংশে সফলতা নির্ভর করবে। কেবলমাত্র হার্ডওয়ার্ক 10 ঘন্টা 14 ঘন্টা র্যান্ডম পড়ে গেলাম, সারাক্ষণ পড়ার টেবিলে থাকলাম, অমনোযোগী হিসেবে থাকলাম, এসব দিয়ে আসলে হবে না। শুধুমাত্র পরিশ্রম সফলতার ডেফিনিশন হতে পারে না। তাহলে আমরা আমাদের মেইন সমস্যাগুলো বুঝতে পারছি। এখন কথা হলো ভাইয়া, আমরা আসলে কিভাবে প্রপারলি রিভিশনটা দেওয়া উচিত, এই সময়গুলোকে আমরা কিভাবে কাজে লাগানো উচিত, সেটা নিয়ে আমরা কথা বলবো যে রিভিশনের আসলে নিয়ম কি হওয়া উচিত তোমার জন্য। প্রথম হলো ভাইয়া, পরীক্ষা দেওয়া ছাড়া তুমি রিভিশন দেওয়ার কোনো সুযোগ নাই। তুমি একটা টপিক পড়েছো, অবশ্যই তোমাকে একটা পরীক্ষা দিতে হবে, এর ছাড়া তুমি রিভিশনে যাবা না। এবার হচ্ছে পরীক্ষা যখন দিয়েছো, প্রশ্নপত্র অ্যানালাইসিস করো, দেখো কোন টপিকটা তোমার কমন পড়েছে, কোনটা পড়েনি, কোনটায় কনফিউশনে পড়েছো, কোনটা একদমই জানো না, কোনটা এক্সট্রা সিলেবাস, কোনটা ইন সিলেবাস, কোনটা তুমি হ্যাঁ না দেখোনি, কোনটায় কোন দুটো টপিকের মধ্যে কোন দুটো অপশনের মধ্যে তুমি কনফিউশনে পড়েছো। তুমি 10,000 প্রশ্ন সলভ করাচ্ছে সলিড 100 প্রশ্ন 10 ঘন্টা ধরে টপিক ধরে ধরে বুঝে বুঝে দেখে দেখে অ্যানালাইসিস করে করে পড়া অনেক 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 বেশি ভালো। কেন এই প্রশ্নটার সঠিক উত্তর এইটা, কেন বাকি 4টা প্রশ্ন সঠিক উত্তর নয়, কিভাবে এটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, বিহাইন্ড দ্য রুল, ওই যে বললাম রুলটা কি আসলে পিছনের, সেইটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা পরীক্ষা দিব কি জন্য? রিভিশন দেওয়ার জন্য, যে কোন কোন টপিক আমি এখানে পারিনি। আমি যখন দেখব যে আমি প্লাসেন্টেশনের প্রশ্নটা ভুল করেছি, তাহলে আমি প্লাসেন্টেশনে যাব। আমি যখন দেখব যে আমি অণুজীবের ম্যালেরিয়ার পরজীবীর প্রশ্নটা ভুল করেছি, আমি ম্যালেরিয়ার পরজীবীর ওই টপিকটাকে যাব। তাহলে এভাবে আমার জন্য আইডেন্টিফাই করা সহজ হবে কোন কোন বিষয়গুলো আসলে আমার অ্যাটেনশন দেওয়া উচিত, কোনগুলো পুনরায় রিভিশন দেওয়া উচিত, আর কোন কোন প্রশ্নগুলো আমার জন্য একদমই ইজি হয়ে যায়, যেগুলোর আমার আর পড়ার প্রয়োজন পড়বে না। সেকেন্ড, কোথায় কনফিউশন আর কোথায় দুর্বলতা, এই প্রশ্নগুলো খুঁজে বের করো। এইটাই আমাদের মার্ক যাচ্ছে কেন, কেন আমরা মার্ক তুলতে পারছি না, কেন আমার পরীক্ষা এত খারাপ হচ্ছে, সেটা নিয়েই তোমাকে বসতে হবে। যে আমি কি প্রশ্ন কনফিউশনের জন্য পড়ে যাচ্ছি, যে আমি পড়তেছি তারপরে কি আমি এটা দিচ্ছি না, আমি কি দুর্বল, মানে এই টপিকটা আমার আসলে পড়াই হয়নি, আমি কি ওই এক্সট্রা ইনফোগুলো জানিই না, আমি কি অনুশীলনের প্রশ্ন ব্যাংক সলভই করিনি, এটা যে বিসিএস এর প্রশ্ন সেটা কি আমি জানতামই না। তাহলে এই যে কথাগুলো, এগুলো তোমাকে খুঁজে বের করতে হবে, কেন তোমার প্রত্যেকটি মার্ক কাটা যাচ্ছে, কেন তুমি পিছিয়ে পড়তেছো। তাহলেই তোমার জন্য সহজে বোঝা উচিত হবে। এবং যে যে শব্দগুলোতে কনফিউশন, যে যে বিষয়গুলোতে কনফিউশন, সেগুলোকে তুমি বসে 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 নোট ডাউন করবা, সেগুলোকে বসে 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 লিখবা, সেগুলোর পেছনে তুমি 10 মিনিট সময় দাও, রেদার দেন এক অধ্যায় 10 বার পড়া। এক অধ্যায় 10 বার না পড়ে ওই অধ্যায়ের 5টা টপিক যদি তুমি 1 ঘন্টা করে 5 ঘন্টা সময় দাও, এইটা তোমার জন্য অনেক বেশি কার্যকর হবে। এটা তোমাকে মাথায় রাখতে হবে। টপিক সামারি, তুমি যখন যে টপিকটা পড়ছো, যেটা তোমার পড়া শেষ, এবার তুমি একটু নিজে নিজে লেখো, তুমি যে কি কি পয়েন্ট তোমার মনে হচ্ছে মনে রাখতে হবে, কি কি লাইন তোমার মনে হচ্ছে মনে রাখতে হবে। ধরো তুমি প্রথম অধ্যায় পড়েছো যে কোষ ও কোষের গঠন, পড়ার পর এবার তুমি কোষ ঝিল্লি, কি কি শব্দ আমার এখানে মনে রাখতে হবে, সেটা তুমি ঠান্ডা মাথায় লেখো অথবা চিন্তা করো, খাতায় টুকরা 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 করে করে। যখন তুমি পড়ে যাচ্ছ, সময় লাগবে, আমি বলতেছি 10 বার রিভিশন দেওয়াচ্ছে একবার বসে 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 পড়া অনেক বেশি ভালো। তাহলে তুমি সময় নিয়ে নিয়ে যে এখানে আমার এটা কি ধরনের, এটা কে আবিষ্কার করেন, এটার কি কি ইউনিক বৈশিষ্ট্য আছে, কোথায় এটা পাওয়া যায় কোথায় পাওয়া যায় না, কোন কোষে আছে কোন কোষে না, এভরিথিং তুমি ডিটেলসে সামারি করে করে পড়লে। এভাবে প্রত্যেকটা টপিকের তোমার নিজের মাথায় একটা সামারি থাকতে হবে, নিজের মাথায় কয়েকটা লাইন থাকতে হবে, যেই লাইনগুলোই তুমি বারবার বারবার পড়বা। রাদার দেন তুমি আবারও নগ্নবীজের বৈশিষ্ট্য, আবারও নগ্নবীজের বৈশিষ্ট্য, 3টা লাইন দাগাও যে নগ্নবীজের এই 3টা বৈশিষ্ট্য আমার মনে থাকে না, আবৃতবীজের এই 2টো উদাহরণ আমার মনে থাকে না, তুমি শুধুমাত্র সেগুলোর মধ্যে যাবা, এছাড়া তোমার দরকার নেই। মনোযোগ 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 মনোযোগ, প্রত্যেকটা দিন এই কথাটা বলি, বেশিরভাগ শিক্ষার্থী যে 10 বার রিভিশন দিচ্ছে, আসলে মনোযোগ নাই। পরীক্ষা দিচ্ছ,
আসলে মনোযোগ নাই, খুঁজে বের করতে পারছো না, এটাই হচ্ছে তোমাদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। খুঁজে বের করতে পারছো না, কেন ভুল হচ্ছে, কিভাবে ভুল হচ্ছে, কি ভুল হচ্ছে। মনোযোগ দেওয়ার অর্থটা কি? মনোযোগ দেওয়ার অর্থ হলো এই যে 4টা উদাহরণ দেখতে পাচ্ছ, যে স্থায়ী দ্বিমেরু, অস্থায়ী দ্বিমেরু। এবার এই উদাহরণগুলোর মধ্যে কানেকশন খেয়াল করো, যে স্থায়ী দ্বিমেরু কোনগুলো হচ্ছে, অস্থায়ী দ্বিমেরু কোনগুলো হচ্ছে, কেন একই অণু দ্বিমেরু হচ্ছে না। তাহলে তুমি উদাহরণে পেয়ে গেলে যে একই অণু দ্বিমেরু হচ্ছে না। সো এই জন্য যেই সকল উদাহরণে এই উদাহরণ থাকবে, যেমন ক্লোরিন 2, H2, O2, সেগুলোকে আমরা দ্বিমেরু হিসেবে ধরবো না স্থায়িত্বে। তাহলে এই যে মনোযোগ দেওয়া উদাহরণগুলোর মধ্যে যে কোনটার সাথে কোনটা, ভর্তি পরীক্ষায় কি এসেছে, যে রাসায়নিক বিক্রিয়া ক্যাটায়ন আর অ্যানায়ন শনাক্তকরণ, যে সোডিয়ামের জন্য স্পেশালি পটাশিয়াম অ্যান্টিপাইরেমোনেট। তাহলে এই যে কথাগুলো তুমি খেয়াল করছো, যে সোডিয়ামের জন্য পটাশিয়াম, পটাশিয়ামের জন্য সোডিয়ামের জন্য স্পেশালি কার কার জন্য লাগে, অ্যামোনিয়ামের জন্য আলাদা করে দ্রবণ লাগে, কোনটার জন্য স্পেশাল নাম আছে, কোনটার জন্য, যেমন আমরা জৈব রসায়নে পড়াই যে লেসাইন পরীক্ষা। তাহলে এই যে কথাগুলো তুমি খেয়াল করতে হবে তোমাকে, যে এই উদাহরণগুলোর মধ্যে আমি কিভাবে ক্লু খুঁজে পাই, কিভাবে এই 4টা উদাহরণের 3টা আমি বাদ দিব পরীক্ষায় আসলে, সেই কানেকশনগুলো তোমার মাথার মধ্যে বিল্ড আপ করতে হবে। সেটাই তোমার মাথার মধ্যে নানাভাবে আয়ত্ত করতে হবে, নানাভাবে ভাইয়া, যত ফানি ফানি ওইতেই হোক, তোমাকে এইটা মাথার মধ্যে কানেক্ট করে ফেলতে হবে। এবং পাশাপাশি কোনগুলো মেডিকেল টার্গেট করে, টিচাররা কোনগুলো টার্গেট করে, কোন মানটা ব্যতিক্রম, কোন মানটা মেডিকেলি ইম্পর্ট্যান্ট, কোন মানটার প্র্যাকটিক্যাল ইউজ আছে, এই কথাগুলো, এই বস্তুগুলো, এই অ্যাটেনশনটা তোমাকে প্রত্যেকটা জিনিসে দিতে হবে, যে কেন এই প্রশ্নটা করা হয় আর কেন এই প্রশ্নটা করা হয় না। এদের মধ্যে যখন কনফিউশনে পড়ছো, এর মধ্যে পার্থক্য কি আর এর মধ্যে পার্থক্য কোন পয়েন্টটা এইটার সাথে এটাকে পার্থক্য করে, এটার সাথে এটাকে পার্থক্য করে, এই যে এগুলো প্রত্যেকটি মনোযোগ দিয়ে শেখো। শুধুমাত্র মুখ দিয়ে বলিও না, চোখ দিয়ে অবজার্ভ করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো যে আমাকে কিভাবে প্রশ্নটার মধ্যে ফেলবে, কিভাবে ফাঁদে ফেলবে, এবং সেখান থেকে আমি কিভাবে উদ্ধার হয়ে আসবো। সেগুলো তোমরা যখন দেখা শুরু করবা, দেখবা যে তোমাদের রিভিশন অনেক 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 বেশি ইফেক্টিভ হবে। এরপরে কথা হলো ভাইয়া, এক্সপেরিমেন্ট করো। অনেক শিক্ষার্থী এই যে সামনে মডেল টেস্ট দিবে, হাজার হাজার পরীক্ষা দিচ্ছে, এক্সপেরিমেন্ট করছে না। এক্সপেরিমেন্ট করা বলতে আপনি কি বোঝাচ্ছেন স্যার? আমি এরকমই এক্সপেরিমেন্ট করেছি কোচিংয়ে, যে আজকে আমি না জেনে একটা প্রশ্ন দাগাবো না। কেন? আমি দেখতেছি আমার নেগেটিভ মার্ক আসলে কতটা কমে। আমার কি বাজিমাত করা উচিত? অর্থাৎ আমার কি এরকম ভাগ্যের ওপর দিয়ে চাল দিয়ে দেওয়া উচিত, যে আমি 100টা দিব, 5টা ভুল হবে, আবার 5টা কারেক্ট হবে, সো দিন শেষে আমার লাভ থাকবে, সেটা হবে? নাকি আসলেই অল্প করে দাগানো উচিত, জেনে শুনে দাগানো উচিত? তোমার তো পরীক্ষা ভাইয়া, তুমি এখানে কয়েকটা মার্ক কম পেলেও কি সমস্যা? তুমি টার্গেট করো যে না জেনে একটা প্রশ্নের উত্তর আমি দিব না। আজকে আমি প্রত্যেকটি প্রশ্ন পড়ে পড়ে দিব, যাতে একটা প্রশ্ন আমার এমন ভুল না হয় যেটা আমি জানতাম, যেটা আমি পারতাম, কিন্তু ওই যে হ্যাঁ না, সদৃশ সদৃশ নয়, মানের উল্টা করে দেওয়া, অসময় সময়, সমান অসমান, এই শব্দগুলো দিয়ে দিয়ে তোমাকে কনফিউজ করে ফেলা, এরকম জায়গায় আমি কনফিউশনে পড়বো না আজকে। তুমি একদিন এই এক্সপেরিমেন্ট করো, তুমি আস্তে 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 তখন ডেভেলপ করতে পারবা যে বেস্ট স্ট্র্যাটেজি তোমার জন্য কোনটা, কোন কোন প্রশ্নের উত্তর আসলে তোমার দেওয়া উচিত হবে, কোন কোন প্রশ্নের উত্তর দেওয়া উচিত হবে না। মেডিকেল ভর্তি পরীক্ষা যখন আসবা একই ঘটনা ঘটবে। ভাইয়ার ক্ষেত্রে কি ঘটেছে, ভাইয়া 91, এরপরে আর উত্তর করি নাই। আমার খুব হাত খুশখুস খুশখুস করতেছিল, তুমি বুঝতেছো আমি 10 মার্ক ছেড়ে আসতেছি, এটা আমি জানি, কিন্তু এটা করা আমার জন্য অনেক ভালো ডিসিশন হয়েছে। তাহলে এটার কারণ কি? কারণ হলো আমি দেখেছি যে আমার মার্ক 80-র পাশাপাশি রাখতে পারতেছি আমি, যদি আমি নেগেটিভ উত্তর না করি। আমি যদি 85টা অ্যান্সার করি, তাহলে মোটামুটি 1 মার্ক নেগেটিভ খেয়েও আমি মোটামুটি 80-র কাছাকাছি রাখতে পারতেছি। কিন্তু আমি যদি এর বেশি করি, আমার মার্ক 78, 79, এটা থেকে আরও নিচে নেমে এসে 75, 76-এর দিকে নেমে যাচ্ছে, যেটা আমার জন্য আসলে ভালো না। তার মানে হচ্ছে এইটাই হচ্ছে মূল কথা, যে তুমি প্রত্যেকটা দিন একভাবে এনজয় করতে থাকো পরীক্ষাগুলোকে, যে আমি আসলে আজকে এইটা দিয়ে চাচ্ছি যে আমার মার্ক কত আসে, আজকে এইভাবে অ্যান্সার করে চাচ্ছি আমার মার্ক কত আসে। একদিন আমি সম্পূর্ণ দাগাবো, একদিন আমি পুরোটুকুই আন্দাজে দাগায় দেখবো, আরেকদিন আমি সচেতন মনে একটা প্রশ্ন বাইরের দাগাবো না, আরেকদিন আমি কোনোভাবেই নেগেটিভ খাবো না, এই চিন্তা আমি করবো। একদম বেয়ার মিনিমাম যতটুকু দাগানো দরকার ততটুকু দাগাবো। এই এক্সপেরিমেন্টগুলো করা তোমাকে মেডিকেল ভর্তি পরীক্ষায় শান্ত
ওয়েল কম্পোজড এবং খুব দুর্দান্ত পরীক্ষা দিতে হেল্প করবে, যেটা অনেকেই পারবা না। সর্বশেষ কথা যে ভাইয়া তোমাকে বিশ্বাস রাখতে হবে। দিন শেষে দেখো, মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্ন বলতে কোনো কথা নেই। যা মেডিকেল পরীক্ষা আসে সেটাই মেডিকেল স্ট্যান্ডার্ড। তেমনিভাবে তুমি যে কোচিং বা ইয়েতে 20,000 প্রশ্নে পরীক্ষা দিচ্ছ ভাইয়া, গ্যারান্টি দিয়ে বলতে পারি মোস্ট অফ দ্য প্রশ্ন কমন পড়বে না। কেন? এটার কারণ হলো মেডিকেল ওইভাবে প্রশ্ন করে না। হ্যাঁ, অনুশীলনের প্রশ্নগুলো কমন পড়ে, যেটা আমরা তোমাদেরকে পড়তে বলেছি, ইয়েগুলো কমন পড়ে সেগুলো, কিন্তু কোচিং তো আর এভাবে প্রশ্ন করে না। কোচিং বই থেকে যেগুলো করা হবে, বইয়ের লাইন থেকে করা হবে, মেডিকেলে সেটা কখনোই কমন পড়বে না। তারপরেও কেন শিক্ষার্থীরা পারবে? উত্তর হচ্ছে কমন না পড়লেও ওই যে কোনটা ভুল আর কোনটা সঠিক ওই অপশন একটা শিক্ষার্থী ডেভেলপ করে যায়, যে আসলে ভালোভাবে পড়ে আসে। সে যদিও হুবহু লাইন বাই লাইন কমন না পড়ে, তারপরেও সে দেখে আন্দাজ করে ফেলতে পারে। একটা লাইন তার কমন পড়ে যায় এবং মনে হয় যে এটাই সঠিক, সো বাকিগুলো সে উত্তর না দিলেও চলে। তোমার তো যেই লাইনটা সঠিক কিংবা যে লাইনটা ভুল সেটা আইডেন্টিফাই করতে পারলেই হয়েছে, বাকি 3টা সঠিক নাকি ভুল সেটা পরীক্ষা না জানলেও তো কোনো সমস্যা হচ্ছে না। এটাই আসলে তোমাকে অ্যাডভান্টেজ দিবে। এটা কিভাবে হবে? বিশ্বাস রাখতে হবে যে আমি প্রত্যেকটা দিন চেষ্টা করে যাচ্ছি, আমি যে ওয়েতে সিলেবাসটা শেষ করে যাচ্ছি করব, আমি নিজের ওপর সর্বোচ্চ দোয়া, দুরুদ, দান, সাদগা এভরিথিং করে যাচ্ছি করব, এবং আমার পক্ষে যতভাবে সুন্দর করে ঠান্ডা মাথায় প্রিপারেশান নেওয়া সম্ভব আমি আসলে ততটুকু নিয়েছি। এখন দেখো, এক্সপেকটেশন অনেক বেশি থাকে আমাদের, আমরা এতবার পড়বো, এতবার রিভিশন দিবে, এত কিছু শিখবো, অনেক শার্প। আসলে বাস্তবতা এইভাবে হয় না। আসলেই একেবারে সম্পূর্ণ প্রিপেয়ার্ড হয়ে কেউ মেডিকেল ভর্তি পরীক্ষায় বসবে না, এটাই হচ্ছে সত্য কথা। দিন শেষে পরীক্ষার হলে তুমি যা পড়ে এসেছো আর না এসেছো 99% ইনফরমেশনই মনে হবে বৃথা গেছে, এটাই সত্যি কথা। কয়েক লাখ লাইন তুমি মুখস্থ করছো, কত হাজার হাজার সমীকরণ মুখস্থ করছো, কত হাজার হাজার জটিল রাসায়নিক বিক্রিয়া মুখস্থ করছো, এভরিথিং দেখবা যে একদমই বৃথা গেছে মনে হবে। যদি তুমি পারো ওই যে ওই 100টা প্রশ্ন কমন পড়বে ওইটার মধ্য দিয়েই তোমাকে চান্স পেয়ে আসতে হবে। মূল কথা হলো এই জায়গাটাতেই যে দিন শেষে কার কয়টা ওই জায়গায় কমন পড়ছে, কে কয়টা ঠান্ডা মাথায় ধাগায় আসতে পারতেছে, সেটাই ম্যাটার করবে এখানে সবচেয়ে বেশি। এবং এটার জন্যই নিজের উপর বিশ্বাস রেখে সবসময় একেবারে হবে না হয়ে গেছে এই সকল চিন্তা বাদ দিয়ে ঠান্ডা মাথায় ভাই যেভাবে বলেছি 10 বার রিভিশন দেওয়ার দরকার নেই, 20,000 প্রশ্ন পড়ার দরকার নেই, 5টা বই পড়ার দরকার নেই। সুন্দর করে ওই যে টপিকগুলো সামারি করো, প্রশ্নগুলো বুঝো, দেখো, তাকাও, যে টপিকগুলোতে দুর্বল সেগুলো আরেকবার দেখে যাও, যে উদাহরণগুলোতে কনফিউশন সেগুলো পাশাপাশি লেখো, পার্থক্যগুলো লেখো, রুলগুলো লেখো, কিভাবে দুটাকে ডিস্টিংগুইশ করতে পারো, কিভাবে পরীক্ষায় আসলে কোনটা দিতে পারে কোনটা দিতে পারে না সেটা জাজ করার চেষ্টা করো, কোনটা দিয়ে প্রশ্ন করা যায়, কোনটাকে চেঞ্জ করে দিতে পারে, কোনটা সমান অসমান করে দেওয়া যেতে পারে, হয় কি নয় করে দেওয়া যেতে পারে, সেগুলোর মধ্যে খেয়াল রাখো। পরীক্ষা যখন দিচ্ছ নেগেটিভ মার্ক কমাও, এক্সপেরিমেন্ট করার চেষ্টা করো নিজেকে সুন্দর করে, যে আমার যাতে মেইন পরীক্ষাতে আমি মোটামুটি সুন্দর করে ইজিলি 80 মার্ক দিতে পারি, আমি যাতে ডিসিশন নিতে পারি কোন প্রশ্নটা আমি দিব কোন প্রশ্নটা আমি দিব না, ইম্পালস বা ইমোশনের উপর আমার যাতে বিবেকটা কাজ করে, আমার ব্রেইনটা যাতে এখানে ঠান্ডা মাথায় কাজ করতে পারে, এই চেষ্টাটাই আমাদের সবার করা উচিত হবে। এটা কোনো ম্যাটারই না তুমি কয়বার রিভিশন আর কয়টা বই পড়েছো, ম্যাটার হলো ওইখানে গিয়ে ঠান্ডা মাথায় তুমি ওই প্রশ্নটার উত্তর দিতে পারতেছো কিনা। আশা করি বুঝাইতে পেরেছি। ভালো সুস্থ থাকো। ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধবের সাথে যারা প্রিপারেশান নিচ্ছে তাদের সাথে শেয়ার করে দিও। আমি সবসময় তোমাদেরকে বলতে চাচ্ছি আমি যেভাবে প্রিপারেশান নিয়েছি। সো তোমাদের যদি দ্বিমত থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো, তোমাদের কোনো চিন্তার অমিল থাকলে তোমরা কমেন্ট করে জানাতে পারো। বাট আমি এটা বিশ্বাস করি অনেক বেশি এটা না করে নিজের ক্যাপাবিলিটির যে বেস্টটুকু বুঝে নিজের জন্য কোনটা ভালো যে সেটা বের করে আনতে পারে, ওই আসলে দিন শেষে সফল হয়।